7 বছরের এক ছোট্ট মেয়ের সঙ্গে বিয়ে করে রাগে অভিমানে দেশ ছেড়ে চলে গিয়েছিল ইভান। আজ 15 বছর পর সেই মেয়েটিকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরছে সে। এয়ারপোর্টে পা রাখতেই ড্রাইভার তাকে রিসিভ করে। গাড়িতে উঠে বসে ইহান জানালার পাশে মাথা রাখে। 15 বছর পর ফিরে এসেছে নিজের শহরে। শহরটা আগের মতো নেই, সব কিছু বদলে গেছে, কিন্তু রোদের সেই মিষ্টি গন্ধ এখনও এক। বিদেশে থেকেও প্রতিটি দিনে এই শহরটাকে, এই মাটিকে মিস করেছে সে। তবুও মায়ের ভুল সিদ্ধান্ত তাকে করে তুলছে সব কিছুর থেকে দূরে। হঠাৎ করে ইভানের চোখের সামনে ভেসে ওঠে 15 বছর আগের সেই দিনগুলোর স্মৃতি। তার মা আরুনা বেগম একজন সাধারণ গৃহিণী, আর বাবা রাশেদ চৌধুরী শহরে পরিচিত ও সম্মানিত ব্যবসায়ী। আরুনা বেগমের বান্ধবী রাশিদা বেগম, যার স্বামী এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, তখন মেয়েকে নিয়ে কিছুদিন চৌধুরী বাড়িতে আশ্রয় নেন। রাশিদার সেই ছোট্ট মেয়েটির নাম ইনায়া, মাত্র 7 বছর বয়স। এই নামটা শুনলেই ইহানের শরীর ঘৃণায় একটা শিহরণ খেলে যায়। তখন ইহান ছিল 15 বছরের কিশোর, ভীষণ মেধাবী, স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পড়াশোনা করার। অন্যদিকে ছোট্ট ইনায়া ছিল দুষ্টু, চঞ্চল, সব সময় এসে ইহানের ঘরে এলোমেলো করে দিত। ইহান তাকে কখনোই পছন্দ করতো না, ওকে দেখতো একরকম কাজের লোকের মতো। একদিন যখন ইহান রুমে বসে পড়ছিল, তখন ইনায়া এসে জিনিসপত্রে হাত দেওয়া শুরু করে। রেগে গিয়ে ইহান একটা থাপ্পড় মারে ইনায়াকে। রাশিদার মেয়ে কাঁদতে শুরু করলে আরুনা বেগম ছুটে আসে। ইভান, তুমি ওকে থাপ্পড় দিয়েছো? আম্মু, ও তো কাজে মেয়ের মতো আচরণ করে। সাহস কি করে হয় ওর আমার রুমে আসার? এই কথার জবাবে আরুনা বেগম নিজের ছেলেকে থাপ্পড় দিয়ে বলেছিলেন, ইনিয়া কোনো কাজের মেয়ের মেয়ে না, সে আমার বন্ধুর মেয়ে, আর এই বাড়িতে থাকবে নিজের মেয়ের মতো। সেদিনের থাপ্পড় ইভান কখনো বলতে পারেনি, বরং ইনিয়ার প্রতি তার ঘৃণা আরও গভীর হয়ে যায়। 3 মাস পর রাশিদা বেগম মারা যায়। ইনিয়া তখন ভেঙে পড়ে কান্নায়। রাশিদার ভাই এসে ইনায়াকে নিয়ে যেতে চায়, কিন্তু আরুনা বেগম প্রতিশ্রুতি রক্ষা করতে চায়, তবে সমাজের চোখে একটা পরিচয় দরকার, আর তাই আরুনা বাধ্য হয়ে 7 বছরের ইনায়ার সাথে ইভানের বিয়ে দিয়ে দেয়। তাতে ইভান আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই মেয়েকে আমি কোনোদিন বউ হিসাবে মেনে নিব না, ফকিন্নি একটা মেয়ে। ইভান দিন দিন খারাপ ব্যবহার করতে থাকে, ছোট্ট মেয়েটিকে অপমান, অবহেলা, নির্যাতন করতে থাকে। চা ঢেলে দেওয়ায়, মারধর, সব কিছুই চলতো। অবশেষে বাধ্য হয়ে আরুনা বেগম ইভানকে বিদেশে পাঠিয়ে দেয়। আজ 15 বছর পর সে দেশে ফিরছে। ইনিয়ার বিয়ে ঠিক হয়েছে, তাই ডিভোর্সটা আনুষ্ঠানিকভাবে শেষ করতেই তার ফেরা। গাড়িতে বসে ভাবতে থাকে ইভান, সে দুষ্টু মেয়েটা হয়তো এখন 22 বছরের যুবতী। ছোটবেলায় যেমন সুন্দর ছিল, হয়তো এখন বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। পড়াশোনা তো কিছুই করেনি নিশ্চয়ই, আজও হয়তো রান্নাঘরে হাঁড়ি পাতিল মেজে যাচ্ছে। ঠিক তখনই চোখ পড়ে রাস্তার পাশে একটা বিশাল বিলবোর্ডে। একটা বড় কোম্পানির নাম ঝলমল করছে, আর তার নিচে লেখা সিইও ইয়ানা চৌধুরী। ইভান চোখ কষলে দেখে, আবার পড়ে ইয়ানা চৌধুরী। চোখে মুখে অবাক ভাব। দূর, একই নাম তো হতেই পারে, এ তো মানুষ আছে এই নামের। কিন্তু যদি না, না, অসম্ভব, আমার সেই কাজের মেয়ে কিভাবে এত বড় কিছু হতে পারে। ইভান আবার জানালার বাইরে তাকায়। এক অজানা অস্বস্তির ভর করে তার মনে। চৌধুরী বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। 7 বছর পর ইভান বিদেশ থেকে ফিরে আসছে। আরুনা বেগম রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে, ইভান যা খেতে পছন্দ করে সব। ইভান বিদেশে যাওয়ার পরে পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। মায়ের সাথে কথা বলা অনেক দূরের বিষয়, ওনার ফেজও কখনো দেখার ইচ্ছে করে নাই তার। বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় একটা গাড়ি। ড্রাইভার গাড়ি থেকে বের হয়ে পেছনের দরজা খুলে দেয়। ইভান নিজেদের অতীত ঘটে যাওয়া স্মৃতি থেকে বের হয়ে আসে। এরপর বাড়ির দিকে তাকিয়ে দেখে আজ এত বছর পর নিজের বাড়িকে দেখছে। যদিও সময়ের পরিবর্তনে এখন অনেক পরিবর্তন হয়েছে চৌধুরী বাড়ির, তবে আগের যে রাজকীয় বিষয় বা অভিজাত্য ছিল, সেটা কখনো বাড়ির সৌন্দর্য মাধ্যমে ফুটে ওঠে।
ইভান বাড়ির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে সেখানে তার পরিবারের প্রতিটা সদস্য তার জন্য অপেক্ষা করে আছে। ইভান বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে তার উপর কেউ হাজার হাজার ফুল ছিটিয়ে দেয়। ইভান সামনে তাকিয়ে দেখে তার ছোট্ট বোন নাতাশা দাঁড়িয়ে আছে। সেটা দেখে ইভান হাসে। নাতাশা এক দৌড়ে তার ভাইকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া তুমি এসে পড়েছো। জানো তোমাকে আমি অনেক মিস করেছি। তুমি এতদিন কেন বাড়ি ফিরে আসো নাই ভাইয়া? নাতাশার কথা শুনে ইভান হাসে। সে যখন বিদেশে চলে যায় তখন নাতাশা খুব ছোট ছিল। তবে ছোটবেলা থেকে তার বোন বড্ড অভিমানী। তবে ইভানকে সে অনেক ভালোবাসে। ইভানও তার ছোট বোনকে জড়িয়ে ধরে বলে, তোর ইভান ভাইও তোকে অনেক মিস করেছে। আর বিদেশে থেকে তার ছোট বোনের জন্য অনেক সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আই রিয়েলি মিস ইউ বোন। ইভান আর নাতাশার খুনসুটির মধ্যে তার বাবা এগিয়ে আসে। তার কাছে নিজের ছেলেকে এত বছর পর দেখে শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ছেলের সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে মিলন সাহেব, কিন্তু ছেলের জেদের কাছে হার মানতে হয়েছে তাকে। তবে আজ 15 বছর পর ছেলেকে দেখে আবেগ সামলে রাখতে পারে নাই। তবে সকলের মধ্যে একজন বাড়ির কোণায় দাঁড়িয়ে দূর থেকে ইভানকে দেখে যাচ্ছে। সে হলো আরুনা বেগম। ওনার সাহস হচ্ছে না ইভানের সাথে কথা বলার। 15 বছরে যে ছেলেকে দেখার জন্য সে অপেক্ষা করেছে, কান্না করেছে, কথা বলার জন্য হাজারবার ফোন করেছে, আর সেই ছেলে যখন তার সামনে এসেছে তখন সব কথা যেন হারিয়ে গেছে। মনের মধ্যে ভয় জন্ম নিয়েছে তার। ইভান সবার সাথে কথা বলে বাড়ির ভিতরে ঢুকে তার চোখ যা এক জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে। ইভান এগিয়ে যায় তার কাছে। সামনে গিয়ে একটু ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করে, কেমন আছে আম্মু? বিদেশ থেকে এতদিন পর ফিরে এসেছি, নিশ্চয়ই খুশি হও নাই? তবে কি করব, যেহেতু এই দেশে জন্ম, তাই কোনো না কোনো দিন ফিরে তো আসতেই হবে। আরুনা বেগম বুঝতে পারে তার ছেলের রাগ এখনও এক বিন্দুও কমে নাই, বরং সেটা সময়ের সাথে দ্বিগুণ বেড়ে গেছে। আরুনা বেগম নিজের আবেগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলে, এখানে খুশি না হওয়ার কি আছে ইভান? তুমি এই বাড়ির ছেলে, বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ফিরে এসেছো, এখানে খারাপের কি? আর আমি তোমার মা। ছেলে এত বছর পর ফিরে এসেছে, সেটা দেখে অবশ্যই খুশি হওয়ার কথা আমার। সেটা ঠিক, তবে তোমার আচরণ দেখে মনে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছে করছে না, টায়ার্ড আমি, তাই রুমে যাচ্ছে। ইভান আরুনা বেগমের দিকে আরও না তাকিয়ে নিজের রুমের উদ্দেশ্যে রওনা দেয়। আরুনা বেগম নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। মিলন সাহেব এগিয়ে আসে আর বলে, আরুনা, যার জন্য সারা রাত জেগে রান্না করলে তার সাথে একবার ভালোভাবে কথাও বললে না। নিজের ভালোবাসা কতদিন লুকিয়ে রাখবে ইভানের থেকে? ইভান আমার ছেলে মিলন, ওর চোখ দেখে বুঝতে পারি ওর মনের মধ্যে কী চলছে। ছোটবেলা কোনো ঘটনাও এখন ভুলতে পারে নাই, তাই আমার ভালোবাসার কোনো মূল্য ওর কাছে নেই। আরুনা বেগম কথাটা বলে দীর্ঘশ্বাস ফেলে এরপর নাতাশাকে বলে, ইনায়া কোথায় নাতাশা? ও কি বাড়িতে এখন? নাতাশা হেসে বলে, আম্মু তুমি যে কি বলো, ইনিয়া কি এই সময় কখনো বাড়িতে থাকে? দেখো গিয়ে অফিসে কোনো জরুরি বিষয়ে মিটিং করছে, অথবা কোনো বিজনেসের কোনো কাজ করছে। আরুনা বেগম কথাটা শুনে হাসে। পাশ থেকে মিলন সাহেব বলে ওঠে, আজকে নতুন একটা কাজ শুরু হবে, কিন্তু কতজন গুন্ডা কাজ করতে দিচ্ছে না। মনে হয় তোমার মেয়ে এখন তাদের পেটাতে গিয়েছে। তুমি ভালো করে জানো আরুনা, তোমার মেয়ে লস একদম পছন্দ করে না। সেটা আর বলতে, আজকে যে সেই লোকটাকেই বাঁচাবে। অন্যদিকে একজন লোক তার সাথে বেশ অনেক গুন্ডা নিয়ে একটা বিল্ডিংয়ের মধ্যে অবস্থান করেছে। দড়ি দিয়ে বেশ কয়েকজন শ্রমিক বেঁধে রাখা হয়েছে। গুন্ডাদের মধ্যে যে মেন লিডার, উনি বলেন, এই লিটনের না কথা পড়ে, ও এই জায়গায় কি করে বিল্ডিং ঘরে উঠতে পারে? তোদের মালিকের এত বড় সাহস যে এই লিটনের আদেশ না মেনে কাজ শুরু করে? আজকে তোরা বুঝতে পারবি এই লিটন কী জিনিস। যদি কারো সাহস থাকে তাহলে আমাকে আটকে দেখা। লিটনের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে একজন শ্রমিক সামনে এগিয়ে আসে, যার মুখ দেখে যাচ্ছে না। সে এসে বলে,
কি হয়েছে লিটন সাহেব, কোনো সমস্যা? শুধু শুধু আমাদের কাজে কেন আটকে রেখেছেন? দয়া করে ছেড়ে দিন। শোন, তোদের কোম্পানির মালিক আমার কথা অমান্য করে এই বিল্ডিং তৈরি করেছে। যার শাস্তি তাকে পেতে হবে। যা, তোদের এমডিকে খবর দে, ও এসে বাঁচিয়ে নিয়ে যাক তোদের। এই কোম্পানির এমডি আমি। কি সমস্যা তোর? হঠাৎ করে একটা মেয়ের কণ্ঠ শুনে লিটন পেছনে ফিরে তাকিয়ে দেখে সেই শ্রমিক নিজেই পরনে জামা খুলে, এরপর নিজের মাথা থেকে মুখোশ খুলে সেখানে শ্রমিকের ছদ্মবেশে একটা মেয়ে ছিল, পরতে তার ফর্মাল ড্রেস। সেই মেয়ে এগিয়ে আসে লিটনের দিকে। লিটন বলে, কে তুমি? আমি ইনায়া, এই কোম্পানির এমডি। সো মিস্টার লিটন, নাইস টু মিট ইউ। লিটন কথাটা শুনে তার পাশে থাকা লোকদের ইশারা করে ইনায়াকে মারার জন্য। তবে ইনিয়া বলে ওঠে, আচ্ছা, এখানে কি কোনো বাংলা সিনেমার শুটিং চলছে? যে নায়িকা এসেছে সেই জন্য সবাই তাকে মারতে যাচ্ছে? আর মিস্টার লিটন, এই ইনিয়াকে মারার আগে একবার পিছনের দিকে তাকিয়ে দেখে নেন। দেখা যাবে আপনার মারার ইচ্ছে থেকে মরার ভয় বেশি থাকবে। ইনিয়ার কথাটা বলে পিছনের দিকে দেখিয়ে দেয়। লিটন তার সামনের দিকে তাকিয়ে ঢোক গিলে, কারণ ইনিয়ার পিছনে অসংখ্য বডিগার্ড দাঁড়িয়ে আছে, যার সামনে তার লোকদের সংখ্যা অনেক কম। হঠাৎ করে লিটনের মাথায় কেউ একজন রড দিয়ে জোরে বাড়ি মারে, যার ফলে সে মাটিতে পড়ে যায়। ইনিয়া নিজের হাতে থাকা রডের মধ্যে থেকে গড়িয়ে পড়া রক্ত দেখে হাসতে থাকে। এরপর নিচু হয়ে লিটনের কাছে ঝুঁকে বলে, এই ইনিয়ার সাথে শত্রুতা করার অপর নাম হলো মৃত্যু। এই শহরে শুধু আমার রাজত্ব চলবে, অন্য কারো না, কখনো সম্ভব না। লিটন সাহেবের মাথা থেকে অতিরিক্ত রক্ত বের হচ্ছে। সে বলে, তোকে আমি দেখে নিব। তোর মতো এরকম গুন্ডা মেয়ে আমি 100 জন্ম দিতে পারি। তোকে আমি খুন করে ফেলবো ইনিয়া। আমার বাপে আমার মতো কাউকে জন্ম দিতে পারে নাই, তুই কি করে দিবি? আর তোর সাথে আমার আর কখনো দেখা হবে না, কারণ পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার সময় তোর হয়ে গেছে। গুড বাই লিটন গুন্ডা। ইনিয়া কথাটা বলে রড দিয়ে আরেকটা আঘাত করে ওর মাথায়, যার ফলে ওর মৃত্যু হয়। তবে ওর সাথে থাকা গুন্ডারা ভয়াক্ত চোখ নিয়ে তাকিয়ে আছে, তাদের শরীর কাঁপছে, কারণ জীবনে কোনো মেয়েকে তারা এত সাইকো হতে দেখে নাই। ইনিয়া তার হাতে রড ফেলে দিয়ে ওদের দিকে তাকিয়ে একটা হাসি দেয় আর বলে, আচ্ছা, এখানে কি কিছু হয়েছে? আপনারা কি জানেন এই লিটন সাহেব কি করে মারা গেল? শ্রমিকদের কাজ করার সময় হঠাৎ করে একটা রড এসে পড়ে লিটন সাহেবের মাথায়, যার কারণে উনি মারা যান। ভেরি গুড, এই কথাটা যেন মাথায় থাকে, না হলে ভুলে যাওয়ার জন্য ভবিষ্যতে হয়তো মাথায় থাকবে না। ইনিয়া কথাটা বলে শ্রমিকদের সকলের হাতের বাঁধন খুলে দেয়, এরপর তাদের কাজ করার আদেশ দেয়। প্রায় 2 ঘন্টা পর আরুনা বেগম আর মিলন সাহেব বসে আছে সোফায়। ঠিক তখন দরজা দিয়ে প্রবেশ করে ইনিয়া। সে এক মিষ্টি হাসি উপহার দিয়ে যখন আরুনা বেগমকে জড়িয়ে ধরতে যাবে, তখন আরুনা বেগম বলে, এই ইনিয়া, কোনো জড়িয়ে ধরা চলবে না, আর আমি কারো মামুনি না, সো দূরে সরে যা। ইনিয়া বুঝতে পারে তার মামুনি রাগ করেছে। সে হেসে জোর করে জড়িয়ে ধরে আরুনা বেগমকে, এরপর বাচ্চাদের মতো কিউট ফেস করে বলে, আরে সরি মামুনি, আজকে বাড়িতে ফিরে আসতে দেরি হয়ে গেছে। কি করব, অফিসে আনো জরুরি কাজ ছিল, যার জন্য তোমার ফোন ধরতে পারি নাই। সবাই শুধু তাদের কাজ নিয়ে বিজি থাকে, আমার কথা কি কারো মনে থাকে? কতবার বলেছি, যতই কাজ থাকুক আমার ফোন রিসিভ করতে। তোর সাথে কথা না বলতে পারলে আমার কত কষ্ট হয়। কেউ আমাকে ভালোবাসে না, কেউ না। ইনিয়া তার হাত থেকে একগুচ্ছ গোলাপ নিয়ে এসে তার মামুনির সামনে ধরে আর বলে, বিশ্বাস করো মামুনি, আমার কোনো দোষ নাই। তবে ভবিষ্যতে আর কখনো এমন হবে না, প্রমিস করছি। এখন আমার মামুনি এই গোলাপের জন্য হলেও তার ইনিয়াকে মাফ করে দেখো। আরুনা বেগম হেসে ইনিয়াকে জড়িয়ে ধরে, আর ইনিয়া খুব ভালো করে জানে তার মামুনির রাগ কী করে কমাতে হয়। তবে সব দেখে পাশে থেকে মিলন সাহেব বলে, কি দারুণ দৃশ্য, মামুনির জন্য গোলাপ ফুল নিয়ে এসেছে একজন, কিন্তু তার ভালো বাবার জন্য কিছু আনে নাই। কেউ সত্যি এই বুড়োকে কেউ ভালোবাসে না। আরে ভালো বাবা, তুমি আমার জান,
তোমার কথা সবসময় আমার মনে থাকে। এই দেখো তোমার জন্য উপহার নিয়ে এসেছি, তোমার পছন্দের মিষ্টি। সত্যি? কিন্তু এটা কি ঘুষ দেওয়া হলো? একদম না, আমার মিষ্টি ভালো বাবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। আই লাভ ইউ ভালো বাবা। ইনিয়া সবার সাথে কথা বলে নিজের রুমে চলে যায়। আরুনা বেগম সেটা দেখে হাসে, তবে তার মনে এক ভয় কাজ করছে। ইভান যদি ইনিয়াকে দেখে তাহলে কি করবে, আর ইনিয়ার রিয়াকশন কেমন হবে? আরুনা বেগম ইভান বা ইনিয়া কাউকে নিজের জীবন থেকে দূরে সরাতে পারবে না। রাতে ইভান যখন ছাদে যায় তখন হঠাৎ করে তার চোখ যায় ছাদের একপাশে দাঁড়িয়ে থাকা এক রমণীর দিকে। পিছন দিকে ফিরে সে দাঁড়িয়ে আছে। তার সুন্দর রেশমি চুল হালকা বাতাসে উড়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো পরী দাঁড়িয়ে আছে সেখানে। ইভানের মনে বড্ড ইচ্ছে হয় সেই মানুষরূপী পরীকর দেখতে। ইভান কাছে যায়, পিছনে থেকে তার কাঁধে হাত রাখে। হঠাৎ করে ইনিয়ার কাঁধে কেউ হাত রাখার কারণে সে চমকে পিছনে ফিরে তাকায়। তবে ইনিয়া ছাদের বেশ নিকটে দাঁড়িয়ে থাকে। তবে হঠাৎ করে তার শরীরে টাচ করার ফলে সে একদম পিছনে চলে যায়, যার ফলে সে পড়ে যেতে লাগে। তার আগে এক পুরুষ তার সমস্ত শক্তি দিয়ে তার হাত ধরে ফেলে। ইনিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে। চোখ খুলে দেখে সামনে এক সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে, যাকে এই বাড়িতে আগে দেখে নাই সে। ইনিয়া বলে, আপনি কে? ইভান এখনও ইনিয়ার হাত ধরে আছে, তবে সে সামনে দাঁড়িয়ে থাকা নারী রূপের মোহে হারিয়ে গেছে। ইভানের বড্ড জানতে ইচ্ছে হচ্ছে এই মেয়ে পরী না নারী। ইভান বলে, তুমি কে, পরী? পরী কথাটা শুনে ইনায়া অবাক হয়। এত রাতে কোথা থেকে পরী আসবে? সে কিছু বলতে যাবে, এর আগে ছাদে নাতাশা এসে ডাক দেয় ইনায়াকে। নাতাশা বলে, ইনায়া। ইভান যখন ঘরের মধ্যে হারিয়ে গেছে তখন নাতাশার ডাক শুনে, তবে হঠাৎ করে ইনিয়ার নাম শুনে তার হুঁশ ফিরে। সে সামনের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারে এই মেয়ে আর কেউ না, ইনায়া। কথাটা মনে করে তার মন থেকে সব মোহ ভালোবাসা চলে যায়। বরং 7 বছর আগের ঘটনা মনে পড়ে ইভানের। ইভানের মন বিষে পরিণত হয়। সে ইনায়ার দিকে একটা ঘৃণার দৃষ্টি দিয়ে তার হাত ছেড়ে দেয়। ইনায়া কখনো ভালো করে নিজের পায়ে দাঁড়ায় নাই, যার ফলে হঠাৎ করে ইভানের হাত ছেড়ে দেওয়ার কারণে সে পড়ে যায়। ছাদের শেষে তার অবস্থান ছিল, যার জন্য সে ডাল সামলাতে পেরে সে ছাদ থেকে পড়ে যায়। নাতাশা দৌড়ে আসে ইনিয়ার কাছে, তবে তার আগে ইনিয়া নিচে পড়ে যায়। নাতাশা তাকিয়ে দেখে নিচে কাচ রয়েছে, আর ছাদ বেশ উঁচুতে। যদি এখন থেকে নিচে পড়ে তাহলে কাছের মধ্যে পড়বে। নাতাশা চিৎকার দিয়ে উঠে বলে, ইনায়া। ইনিয়া হঠাৎ করে এমন হওয়ায় বুঝতে পারে, তবে ছাদ দেখে নিচে পড়ে যায়। সে এত উঁচু ছাদ থেকে নিচে পড়ে যায়। সে মুহূর্তের মধ্যে নিচের কাজের টুকরার মধ্যে গিয়ে সে পড়ে। পুরো মেঝে রক্তে ভেসে যায়। যদিও ইভান এখনও সেখানে দাঁড়িয়ে থাকে। নিচে রক্তাক্ত ইনিয়াকে দেখে সে বলে, এই ইনিয়া মারা গেলেও আমার কিছু যায় আসে না। এই মেয়ে আজকে সারা জীবনের জন্য আমার জীবন থেকে চলে গেছে। বাই বাই ইনিয়া।